একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হইলো, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাটাক করলো। তো অ্যাটাক করার ফলে একটা ডিজিজ হইলো, আমি ধরলাম হচ্ছে ধরো ইউটিআই হইলো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলো। এখন এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলো, এখন এটার জন্য কোন অর্গানিজমটা দায়ী, কোন মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম দায়ী, এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে হবে আমাদের। আমরা যদিও ধরো সাপোজলি বলে দিলাম আচ্ছা এটা ব্যাকটেরিয়া হইতে পারে মোস্ট পসিবলি, কিন্তু স্টিল কোন ব্যাকটেরিয়াটা সেটা তো আমাদের কালচার, সেন্সিটিভিটি এগুলো করে বের করতে হবে আমাদের। সেটা ওষুধ মানে অ্যান্টিবায়োটিক সিলেকশনের জন্য থেকে শুরু হোক, বা মানে অর্গানিজম আইডেন্টিফিকেশন থেকে শুরু হোক, সব কিছুর জন্য। এখন এগুলোর জন্য আমরা বেশ কিছু প্রসিডিউর বা ডায়াগনস্টিক অ্যাপ্রোচের দিকে যাব ল্যাবরেটরিতে, এবং এই ডায়াগনস্টিক অ্যাপ্রোচগুলোর মাধ্যমে, যেমন ধরো আমরা এটাকে কালচার করবো, সেন্সিটিভিটি টেস্ট করবো, আবার কালচার করে, এটা একটা হইতে পারে। তারপরে আরও বেশ কিছু ডায়াগনস্টিক অ্যাপ্রোচ আছে যেটার দিকে আমরা যাবো, এবং এই ডায়াগনস্টিক টেস্টগুলো আমরা করতে পারি ডায়াগনোসিসের জন্য, অ্যাকচুয়াল ডায়াগনোসিসের জন্য। সো সেই ল্যাবরেটরিতে আমরা কী কী ডায়াগনস্টিক টেস্ট ব্যাকটেরিয়ার জন্য করে থাকি, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আমরা দেখব কিছু ব্যাকটেরিওলজিক অ্যাপ্রোচ আছে, কিছু ইমিউনোলজিক অ্যাপ্রোচ আছে। সো এই জিনিসগুলো আমরা দেখবো এক এক করে। তো শুরুর কথা হচ্ছে যে আমরা তো ফার্স্টে মানে ইনফেক্টেড যে সাইট আছে সেখান থেকে আমরা স্যাম্পল নিব, বা সুইটেবল যে স্যাম্পল যেটা নেওয়া উচিত। হ্যাঁ, যেমন ধরো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, ওকে দ্যাটস ফাইন, আমরা তাহলে কী করবো, আমরা হচ্ছে ইউরিন নিব। সো এরকম সুইটেবল যে স্যাম্পলগুলো আছে সেগুলো আমরা নিব। পাশাপাশি এই যে স্যাম্পলটা আমি নিলাম, ধরো আমি সাপোজলি ইউরিন নিলাম, তো ইউরিন নেই বা যে স্যাম্পলে আমি নিই না কেন, সেটা যাতে আমাদের বডির বিভিন্ন জায়গায় যে নর্মাল ফ্লোরাগুলো আছে, যেই ফ্লোরাগুলো মানে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো মানে বডির নর্মাল সাইটে থাকতেছে, মানে নর্মালি থাকতেছে, বাট এরা কোনো ক্ষতি করতেছে না, এদের যেখানে থাকার কথা সেখানেই থাকতেছে। বাট নর্মাল ফ্লোরা মাঝে মধ্যে আমরা জানি যে প্যাথোলজিক্যাল হয়ে যেতে পারে, যখন এরা এদের নর্মাল সাইটে না থেকে অ্যাবনর্মাল সাইটে চলে গেছে। যাই হোক, ওভারঅল কথা এই জন্য দেখতে হবে যে নর্মাল ফ্লোরার সাথে যেন আমাদের স্যাম্পলের কোনো কন্টামিনেশন বা মিক্সার না হয়। পাশাপাশি আমরা ল্যাবরেটরিতে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাব, এবং সেটাকে প্রপারলি স্টোর করতে হবে, এবং স্টোর করার পরে আমরা হচ্ছে যত দ্রুত সম্ভব সেটা কিন্তু এক্সামিনেশনের জন্য রেডি করতে হবে। এবং অবশ্যই ল্যাবরেটরি পার্সোনাল যে থাকবে তার বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আমি যেই স্যাম্পল নিয়ে কাজ করতেছি সেই স্যাম্পল আমি সুন্দর করে লেভেল করতেছি কি না, স্যাম্পলটা সুন্দর করে প্রিজার্ভ করে এক্সামিনেশনের জন্য রেডি করা হচ্ছে কি না, ডিলে করা হচ্ছে কি না স্যাম্পলটা রেখে দিয়ে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আমরা এখন হচ্ছে একটু মানে ব্যাকটেরিওলজিক অ্যাপ্রোচেই আমরা এইসব পড়তেছি, রাইট, ব্যাকটেরিওলজিক অ্যাপ্রোচে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আইদার স্যাম্পলটাকে আমরা কী করবো, আমরা স্টেইন করবো। স্টেইন বলতে আমরা এই যে স্যাম্পলটা ধরো আছে, সো স্যাম্পলটা ধরো এই যে একটা গ্লাস স্লাইডে আমরা একটা স্মেয়ার, এই যে স্যাম্পলটা নিয়ে আমরা একটা স্মেয়ার তৈরি করলাম, ছড়াইয়া স্যাম্পলটা ছড়াই ফেললাম এবং একটা স্মেয়ার তৈরি করলাম। তো এই স্মেয়ারটার উপর আমরা বিভিন্ন ডাই ইউজ করলাম, বা স্টেইন বা কালার ইউজ করলাম। কালার ইউজ করে আমরা হচ্ছে এটাকে মাইক্রোস্কোপে নিচে দেখলাম। হ্যাঁ, সো এই যে মাইক্রোস্কোপি করলাম স্টেইনিংয়ের মাধ্যমে, এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোস্কোপ আফটার স্টেইনিং। এবং আমরা এভাবে ভালো করে দেখতে পারবো ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, বা কোনটা স্পেসিফিক্যালি। এটা গেল। এখন আসো যে 2 নম্বর যে পয়েন্ট, আমরা কালচার করতে পারি। আমরা কালচার করতে পারি অর্গানিজমের, এবং এক্ষেত্রে আমরা যে কোনো একটা, আমরা এখানে ধরলাম একটা জায়গায়, এখানে ইউরিন স্যাম্পল আমরা কালেক্ট করছি, তো সেখান থেকে আমি কী করলাম, আমি ইউরিন নিয়ে আমি একটা কালচার মিডিয়াতে ধরো এই যে একটা পেট্রি ডিশ আছে, সো এখানে আমি কালচার মিডিয়াতে ধরো এটা ট্রান্সফার করে দিলাম। আমি ধরলাম একটা সলিড কালচার মিডিয়াতে আমি দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তো এই যে আমি কালচার করলাম, এই কালচার করার আগে আমি বলতে হচ্ছে যে কালচার করতেছি। এখানে ব্যাকটেরিয়াটা ভালো করে গ্রো করলে ভালো করে এটা আইডেন্টিফিকেশন করা যাবে। এবং তারপরে আমরা কি যেটা করতে পারি, আমরা বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটা আমরা দেখতে পারি, বা ডিএনএ প্রোব, বা স্পেসিফিক অ্যান্টিবডি রিয়াকশনস, অথবা এই যে কালচার মিডিয়ার মধ্যে একটা টাইপের মিডিয়া আছে সিলেক্টিভ মিডিয়া, ঠিক আছে। তো এই সিলেক্টিভ মিডিয়ার মাধ্যমে আমরা গ্রোথটা অবজার্ভ করতে পারি। তো এখানে মেনলি লাস্টের পয়েন্টে মনে রাখো বায়োকেমিক্যাল রিয়াকশনসের মাধ্যমে, ডিএনএ প্রুফ এগুলো দেখার মাধ্যমে, বা স্পেসিফিক অ্যান্টিবডি রিয়াকশনসের মাধ্যমে মেনলি আমরা এগুলো করতে পারি। এরপরে আসা যাক ব্যাকটেরিওলজিক, এরপরে ইমিউনোলজিক যে অ্যাপ্রোচে। তো এখানে মেনলি আমরা আইদার অ্যান্টিবডি অথবা অ্যান্টিজেন এগুলোর যে কোনো একটা ডিটেক্ট করি অ্যাজ ইউজুয়াল। অ্যান্টিবডির মধ্যে হইতে পারে সেটা IgM অ্যান্টিবডি, আর একটা হইতে পারে IgG অ্যান্টিবডি। তো IgM যেটা, এটা মেইনলি কারেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করে। আর IgG যে অ্যান্টিবডিটা, এটা দেখা যায় যে আমি যে কোনো ব্যাকটেরিয়ার যে মানে IgG অ্যান্টিবডির যে কনসেন্ট্রেশন, সেটা একটা সিঙ্গেল মেজারমেন্ট যদি আমি নেই বা টাইটার আমি নেই, সেটা কিন্তু ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট, সেটাতে আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারি না। বাট যদি এমন হয় যে আচ্ছা নেওয়ার পরে আবার নিলাম এবং দেখলাম যে 4-fold রাইজ হয়ে গেছে, বা অনেক বেশি অ্যান্টিবডির টাইটার বেড়ে গেছে, তাহলে সেটা কারেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করতে পারে, ঠিক আছে। আচ্ছা,
আমরা জানি যে কোনো একটা ইনফেকশন শুরুতে অ্যাপেয়ার করে আইজিএম, পরে লেটে অ্যাপেয়ার করে আইজিজি। আচ্ছা, এরপর আসা যাক যে অ্যান্টিজেন আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং অ্যান্টিজেন বলতে আমরা বুঝাই যে অ্যাকচুয়াল যে ব্যাকটেরিয়াটা যেটা আক্রমণ করছে। সো অ্যাকচুয়ালি অ্যান্টিজেন কিন্তু এই ব্যাকটেরিয়াটারই কম্পোনেন্ট হইতে পারে, ব্যাকটেরিয়ার যে কোনো একটা পার্ট একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। সো আমরা অ্যান্টিজেন আইডেন্টিফিকেশনের মাধ্যমে ডাইরেক্টলি ব্যাকটেরিয়াটাকেই আসলে বলা যায় যে আইডেন্টিফাই করতে পারতেছি। তাহলে এটার আবার বিভিন্ন ওয়ে আছে, যেমন ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট বা ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। এগুলো নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, যেটা ভিডিও টাইটেল হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এটা হচ্ছে ইমিউনোলজি যে সিরিজ আছে আমার, সেখানে সুন্দর করে এই প্রত্যেকটা প্রসেস সুন্দর করে এক্সপ্লেনেশন করা হয়েছে। তো এখানে মেইনলি আমরা যেটা করি যে অ্যান্টিবডি ইউজ করে আমরা হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করি। হ্যাঁ, তারপরে এখানে আমরা লেটেক্স অ্যাগ্লুটিনেশন, আমরা এখানে লেটেক্সের সহযোগিতা নেই। লেটেক্স একটা মানে কেরিয়ার হিসেবে কাজ করে, এবং এরা কিন্তু অ্যান্টিজেন ডিটেকশনে হেল্প করতে পারে অ্যাগ্লুটিনেশন রিয়াকশনের মাধ্যমে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে। আচ্ছা, এরপর আসা যাক মলিকুলার ডায়াগনোসিস। এখানে মেইনলি পিসিআর আমরা সহজ কথায় মনে রাখবো যে এখানে আমরা মেইনলি নিউক্লিক অ্যাসিডকে আইডেন্টিফাই করার ট্রাই করি, এবং নিউক্লিক অ্যাসিড বেস টেস্ট বলি এটাকে আমরা পিসিআর বলতে পারি, এটাকে নাট বলা হয়, বাট মেইনলি আমরা পিসিআরের কথাটা জাস্ট একটু মনে রাখি যে এটা হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন, এবং এই পিসিআরের মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো পিসিআরের মাধ্যমে আমরা যে এমটিবি বা পিসিআর জিন এক্সপার্ট, এই টার্মগুলো আমরা যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়বো না, তখন দেখবো যে সেই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডায়াগনস্টিক টুল থেকে শুরু করে আমরা কিন্তু এটা কোন ওষুধ এটাতে কাজ করবে, কোন ওষুধ রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো ওই সেন্সিটিভিটিটাও কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পারি, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন ওষুধগুলোর যে সেন্সিটিভিটি। আচ্ছা, এরপরে মেটাজিনোমিক সিকোয়েন্স অ্যানালাইসিস, প্রোটিওমিক টেস্ট, এরকম বেশ কিছু টেস্ট আছে যেগুলো মলিকুলার ডায়াগনোসিসের জন্য ইউজ করা হতে পারে। কিছু স্পেশাল টেস্ট আছে ব্যাকটেরিয়াল টক্সিজিনিসিটি দেখার জন্য, টক্সিজিনিসিটি টেস্ট, তারপরে অ্যানিমাল ইনোকুলেশন টেস্ট, এরকম বেশ কিছু টেস্ট আছে। এখন ধরো আমি ব্যাকটেরিওলজিক যে অ্যাপ্রোচ, আমি কালচার, তারপরে স্টেইনিং, এই জিনিসগুলো করলাম, বা বায়োকেমিক্যাল রিয়াকশনস আমি দেখলাম, তো এইগুলাতে আমি দেখলাম যে নেগেটিভ রেজাল্ট আসছে। সো ব্যাকটেরিওলজিক যে রেজাল্ট, বা আমি বলতে পারি যে ওভারঅল কালচারটা নেগেটিভ আসছে, আমি কালচার করে নেগেটিভ কোনো পজিটিভ রেজাল্ট পাইনি, তখনও কিন্তু স্টিল আমি ইমিউনোলজিক অ্যাপ্রোচের দিকে যাইতে পারি। সেক্ষেত্রে অ্যান্টিবডিগুলা, তারপরে আমি অ্যান্টিজেন অথবা নিউক্লিক অ্যাসিড ডিটেকশনের মাধ্যমে, পিসিআরের মাধ্যমে আমি কিন্তু ডিটেক্ট করার ট্রাই করতে পারি। এখন আমরা যে জিনিসটা নিয়ে একটু জানবো সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। হ্যাঁ, মাইক্রোস্কোপ দিয়ে আমরা যখন এক্সামিনেশন করি, একটা স্মিয়ার বা একটা স্যাম্পলকে আমরা দেখি মাইক্রোস্কোপের নিচে, তখন আমরা সেটাকে মাইক্রোস্কোপই বলি। এখন নর্মালি যেটা হয় যে মাইক্রোস্কোপের কাজ কি, আমরা জানি যে বিভিন্ন ডাইমেনশনে বড় করে দেখা। ধরো আমি 4x মানে কি 4 গুণ বড় করে দেখতেছি, 10x মানে 10 গুণ বড় করে দেখতেছি, 40x মানে 40 গুণ বড় করে দেখতেছি, 100x মানে হচ্ছে আমি 100 গুণ বড় করে দেখতেছি। তো এই যে চারটা বড় করে দেখার কথা বললাম, এগুলো মিললে আমরা এরকম বিভিন্ন লেন্স থাকে, যেগুলোকে আমরা অবজেক্টিভ লেন্স বলি। এই অবজেক্টিভ বিভিন্ন লেন্স থাকে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন মানে এক্স বা ডাইমেনশনে আমাদের দেখার সিস্টেম থাকে। তো আমি যে চারটা লেন্সের কথা বললাম, এগুলো মিললে বর্তমানে প্রচলিত বা পাওয়া যায় এক ধরনের লাইট মাইক্রোস্কোপ, যেটাকে আমরা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ বলি। এটাই সব থেকে কমনলি ইউজ করা হয় আমাদের ল্যাবরেটরিগুলোতে বা আমাদের সব ডিপার্টমেন্টগুলোতে। তো এই কম্পাউন্ড যে লাইট মাইক্রোস্কোপ, সেটা হ্যাঁ, তো মেইনলি দুই ধরনের মাইক্রোস্কোপ থাকে, লাইট আর ইলেকট্রন। তো লাইট দিয়ে আমরা হচ্ছে সেলুলার রেজলিউশনে দেখি, মেইনলি ব্যাকটেরিয়া যেগুলো আমরা দেখি এগুলো লাইট মাইক্রোস্কোপ দিয়েই দেখা যায় ভালো। তবে এর থেকেও ছোটো জিনিস, এর থেকেও ছোটো স্ট্রাকচার, যেগুলো সাবসেলুলার লেভেলের রেজুলেশন বা সাইজ, এগুলো দেখার জন্য কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি। এর মধ্যে ট্রান্সমিশন টাইপ আছে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এসিএম আছে। আর লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপের মধ্যে দেখো যেটা আমরা বলি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, মানে অর্ডিনারি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটা বেশি ইউজ করা হয়, এটাকে আমরা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপও বলতে পারি। এটার নাম কেন ব্রাইট হইলো মনে রাখবা যে অ্যাকচুয়ালি ব্রাইট বলতে বোঝানো হয়েছে যে এই মাইক্রোস্কোপ হচ্ছে, আমি যখন একটা গ্লাস স্লাইডে আমি একটা স্মিয়ার তৈরি করে যখন দেখতেছি, তখন এই স্মিয়ারের যে মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে, সেই মানে ধরো ওভারঅল কথা এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ভিতরে হচ্ছে এখান দিয়ে যে ব্যাকটেরিয়া। তো মানে এখানে আমরা যে ঘটনাটা দেখি যে এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্রাইট দেখা যায়, ব্যাকগ্রাউন্ডটা ব্রাইট হয়, আর ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ডার্ক হয়। আর ডার্ক ফিল্ডে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক হয়, আর স্পেসিম্যান আমরা বলতে পারি স্পেসিম্যান হচ্ছে গিয়ে ব্রাইট হয়। আচ্ছা, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ডার্ক ফিল্ড না ব্রাইট ফিল্ড, এটা ডিপেন্ড করে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার কি। ব্যাকগ্রাউন্ডের কালার যদি ব্রাইট হয় তাহলে ব্রাইট ফিল্ড, ব্যাকগ্রাউন্ডের কালার যদি ডার্ক হয় তাহলে ডার্ক ফিল্ড।
আর স্পেসিম্যান তার উল্টাটা হবে, যেমন ডার্ক ফিল্ডে স্পেসিম্যান হবে ব্রাইট, ঠিক আছে। তারপরে ফেস কন্ট্রাস্ট একটা মাইক্রোস্কোপের কথা যদি বলি, ফেস কন্ট্রাস্ট, ঠিক আছে। ফেস কন্ট্রাস্টে মেইনলি আমরা এটা এক ধরনের মাইক্রোস্কোপ যেখানে আমরা হলো তোমার গিয়ে কোনো সেলস, লাইফ সেলস মানে জীবন্ত কোনো সেলস, ডেড সেলস না, ঠিক আছে, বা খুবই চিকন বা থিন কোনো সেলস দেখার জন্য আমরা এই মাইক্রোস্কোপ ইউজ করতে পারি। ফ্লুরোসেন্সের ক্ষেত্রে যেটা আমরা এখানে ফ্লুরোসেন্ট বা গ্লো করতেছে এরকম টাইপের কিছু ডাই পাওয়া যায়, যেগুলো আমরা ফ্লুরোসেন্ট ডাই বলি, এরকম কিছু স্টেইন বা ডাই পাওয়া যায়, সেগুলার ইউজ করে যে স্পেসিমেন্ট আমি দেখবো সেখানে এরকম ফ্লুরোসেন্ট বিভিন্ন ডাই ইউজ করে তারপরে এই মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, ঠিক আছে। যেমন ধরো আমাদের যখন এজিএনের যে ডায়াগনোসিস অর্থাৎ অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ডায়াগনোসিসে না ধরো আমি ধরলাম স্টেপ্টোকক্কাস মানে স্টেপ্টোকক্কাল ইনফেকশন বাচ্চাদের হইলে তারপরে পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে, এটা এজিএন। হ্যাঁ, এই এজিএনের ডায়াগনোসিসের সময় আমরা না কী করি, আমরা হচ্ছে স্পেসিমেন নিয়ে কিন্তু আমরা ইমিউনোফ্লুরোসেন্স করি, হ্যাঁ। সো ওইটা করা যাইতে পারে। আচ্ছা, সেটাই সেই ক্ষেত্রে আমরা এই মাইক্রোস্কোপ ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা চলে যাই। দেখো আমাদের নর্মাল যে আই সেটা 100 মাইক্রোমিটার, এর নিচের কোনো জিনিস কিন্তু দেখতে পারে না, এর থেকে ছোট কোনো জিনিস। আর 0.2 মাইক্রোমিটার, এটা কিন্তু মানে এত এর যদি হচ্ছে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ এটা দ্বারা দেখতে পারে না। বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু 10⁻⁶ টাইমস ম্যাগনিফাই করতে পারে এবং এরা 0.001 মাইক্রোমিটার অবজেক্টও দেখতে পারে। সো এই জন্যই কিন্তু এটা যেমন আমরা ভাইরাসের মতো পিচ্ছি স্ট্রাকচার আমরা কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি ভালো করে। সো ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে খুবই ছোটো স্ট্রাকচার দেখা যায়। আমরা এই জিনিসগুলো অনেক আগে থেকেই পড়ে আসছি যে একটা মানে মাইক্রোস্কোপের কী কী পার্ট থাকে। সো এই জিনিসগুলো না আমাদের প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, বা অনেক সময় পরীক্ষায় ধরেও বসতে পারে যে কী কী পার্টস আছে মাইক্রোস্কোপের। সো সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। আমরা একটু ইউটিউবে সার্চ দিয়ে হোক বা গুগলে সার্চ দিয়ে হোক কোনটা কী পার্ট সেগুলো একটু দেখে নিব। যেমন ধরো স্টেজ আছে, কন্ডেন্সার আছে, এবং এই মাইক্রোস্কোপ আশা করি সবাই আমরা ল্যাবরেটরিতে দেখছি। এখানে লাইট সোর্স থাকে একটা, এখানে ফোকাসিং নব থাকে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করি। তারপরে এখানে অবজেক্টিভ লেন্স থাকে, যেই চারটার কথা আমি বললাম, 4x, 10x, 40x, 100x। আচ্ছা, ওয়াইল ইমার্শন লেন্স আমরা বলতেছি, এটাকে হচ্ছে বলি হাই পাওয়ার, এটাকে লো পাওয়ার, এটাকে স্ক্যানিং লেন্স বলি। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আর্ম, বডি টিউব, বেস, স্ট্যান্ড, এরকম বিভিন্ন কিছু তো থাকেই, বিভিন্ন ফাইন এবং কোর্স, হ্যাঁ, ফাইন কোর্স এরকম অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে। আচ্ছা, তো তারপর হচ্ছে মিরর, তারপরে হলো গিয়ে মেকানিক্যাল স্টেজ থাকে। সো এই জিনিসগুলো না আমরা একটু দেখে নিব। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো যে অ্যাকচুয়ালি আমরা ম্যাগনিফিকেশন কিন্তু করি লেন্স দিয়ে, ওই যে লেন্সগুলো আছে যেগুলো চারটা লেন্সের কথা মেনলি বলছি, ওই লেন্সগুলো দিয়ে। তো ম্যাগনিফিকেশনের মধ্যে যদি এটার ক্লাসিফাই না মানে এটা যদি আমরা সূত্র একটা প্রয়োগ করতে চাই, তাহলে অবজেক্টিভ লেন্সের যে পাওয়ার, যে লেন্সগুলোর কথা আমি বললাম সেগুলোর সাথে আমি যদি অকুলার যে লেন্স, চোখের যে লেন্স, সেগুলোর পাওয়ারকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি টোটাল ম্যাগনিফিকেশনটাকে এখানে বলতে পারি। হ্যাঁ, তারপরে এখানে রেজুলেশন একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে লেন্সের অ্যাবিলিটি, যেটার মাধ্যমে এরা দুইটা পয়েন্টকে আলাদা করতে পারে, ডিস্টিংগুইশ করতে পারে। সো এরকম বেশ কিছু কথা আছে, যেমন রেজুলেশন যে পাওয়ার সেটা কিন্তু লাইট মাইক্রোস্কোপের দেখা যায় 0.2 মাইক্রোমিটারের মতো থাকে, ইলেকট্রন মাইক্রোস্কোপের 0.5 ন্যানোমিটারের মতো থাকে। সো ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা খুবই কম হবে। মনে রাখবে ইলেকট্রন মাইক্রোস্কোপ যেহেতু খুবই ক্ষুদ্র জিনিস দেখতে পায়, সো এটার ক্ষেত্রে কমই আছে। আচ্ছা, এখন মাইক্রোস্কোপের কেয়ার কীভাবে করা যাইতে পারে, এটাকে হাত দিয়ে মানে এটার যে আর্ম আছে, আর্মটা ধরতে হবে যখন ক্যারি করব, এবং মাইক্রোস্কোপের সব পার্টস এক্সামিনি করে নিতে হবে ইউজের আগে। মাইক্রোস্কোপকে অবশ্যই ক্লিন কন্ডিশনে রাখতে হবে, এবং এটার যে লেন্সগুলো আছে সেগুলোকে সফট ক্লোথ দিয়ে, একটু ভেজা জাইলোল দিয়ে ক্লিন করে নিতে হবে। এবং মানে এই যে অয়েল ইমার্শন অবজেক্টিভ যে লেন্স আছে বা লেন্সগুলো অবশ্যই কিন্তু মানে প্রপারলি ক্লিন করতে হবে, এবং ইউজ করার পরে, ঠিক আছে, ইউজের আগেও প্রপারলি দেখে সুন্দর করে এক্সামিনেশন করে করতে হবে, তারপর ইউজ করার পরে সেটাকে সুন্দর করে ক্লিন করে রাখতে হবে। সো মোটামুটি এতটুকু জানলে আমাদের হচ্ছে লেন্স নিয়ে, বা আমরা বলতে পারি যে এই যে মাইক্রোস্কোপ নিয়ে, এটা নিয়ে স্ট্রাকচারে অত কিছু আমাদের জানতে হবে এরকম না, বাট তারপর আমরা ট্রাই করবো বেসিক একটা আইডিয়া যাতে আমাদের থাকে।